এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 100 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 100 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে একদম শুরুতেই 3 নম্বরে বলা হয়েছে হিসাব করি। তখন এখানে কিন্তু আমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে 1 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3-এর 1 যোগ 6-এর 1। এই অঙ্কটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? দেখো, একটু পাশে যদি লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে আমাদের দেখানো হয়েছে এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করা যায়। দেখো, আমরা শুরুতে এখানে যা লেখা রয়েছে সেটিকে একই রকমভাবে আমরা তুলে নিলাম। আমরা লিখলাম 3-এর 1 যোগ 6-এর 1, এরপর একটি সমান চিহ্ন দিলাম। এবার আমরা দ্বিতীয় লাইনে এসে আমরা কি করব? দেখো, আমরা এই লাইনটিকে কিন্তু চাইলে এইভাবে পাশেও লিখতে পারি, আবার এই নিচেও একটি সমান চিহ্ন দিয়ে আমরা এই লাইনটিকে নিচে লিখতে পারি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে সমান চিহ্ন দিয়ে এরপর আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে এই নিচে যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই দুটিকে কি বলা হয়? আমরা জানি যে কোনো ভগ্নাংশের উপরের সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে লব এবং নিচের সংখ্যাগুলোকে বলা হয় হর। তাহলে এই যে হর দুটি আমরা দেখতে পাচ্ছি, এই দুটি হরের লসাগু আমরা শুরুতে নির্ণয় করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 এবং 6। তাহলে দেখো, 3 এবং 6-এর লসাগু যদি আমরা নির্ণয় করি, 3 এবং 6-এর যদি লসাগু নির্ণয় করি, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 3কেও ভাগ করা যাবে, আবার 6কেও ভাগ করা যাবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3, তাই না? যার কারণে আমরা এখানে লিখলাম 3। এবারে 3 দ্বারা যদি এই দুটিকেই আমরা ভাগ করি, দেখো 3 দ্বারা প্রথমে 3কে ভাগ করলে হয় 3 1-এ 3, অর্থাৎ একবার ভাগ যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1। এবারে 3 দ্বারা যদি 6কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 1-এ 3, 3 2 গুণ 6, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে। আমরা এখানে লিখে দিলাম 2। তাহলে দেখো, এখানে আমরা এবারে পাচ্ছি 1 এবং 2। এবার আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই 1কেও ভাগ করতে পারবো, আবার 2কেও ভাগ করতে পারবো। এমন কিন্তু কোনো সংখ্যা নেই, শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 1, তাই না? কিন্তু 1 দ্বারা আমরা কখনোই ভাগ করব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে এবারে আমরা কি করব? এই পাশে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, দেখো এই সংখ্যাগুলোকে আমরা এবারে গুণ করে দেব। হ্যাঁ, দেখো 3 এবং 1কে গুণ করলে হয় 3 1-এ 3, 3-এর সঙ্গে যদি আরও 2কে গুণ করি তাহলে হয়ে যায় 3 2 গুণ 6। তার মানে আমরা এই প্রত্যেকটিকে গুণ করে পাচ্ছি 6। তাহলে এই যে 6 আমরা পাচ্ছি, এই 6 হচ্ছে কি 3 এবং 6-এর লসাগু। দেখো, যার কারণে আমরা কি করলাম? এখানে একটি সমান চিহ্ন দিয়ে এই প্রথম ভগ্নাংশের নিচেও লিখলাম 6, এইখানেও কিন্তু আমরা লিখে দিলাম 6। দেখো, মাঝখানে একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা কিন্তু মাঝখানের যোগটাকে একই রকমভাবেই রেখে দিলাম, তাই না? আচ্ছা, আমরা কিন্তু যে লসাগু পাবো সেই লসাগুটাকে এই দুই পাশেই লিখে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার এই উপরের সংখ্যাগুলোকে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এই নিচে যে 6 পেয়েছি, দেখো এই 6-এর সঙ্গে প্রথমে আমরা কি করব? এই যে 3, এই নিচের সংখ্যাকে আমরা ভাগ করব, ঠিক আছে? 6কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। আচ্ছা, নিচে রয়েছে 3, 3 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 2 গুণ 6, অর্থাৎ 2 বার ভাগ করা যায়। এই যে 2 পাচ্ছি, এই 2-এর সঙ্গে আমরা উপরের 1কে গুণ করে দেব, কারণ আমরা জানি উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 2 এবং 1কে গুণ করলে হয় 2 1-এ 2। দেখো, আমরা কিন্তু এই জন্য উপরে লিখে দিলাম 2। এরপরে একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা এখানে একটি যোগ চিহ্ন একই রকমভাবে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে এই 6 দ্বারা এই 6কে আমরা ভাগ করব এই 6 দ্বারা, তাই না? অর্থাৎ নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। 6 দ্বারা 6কে ভাগ করলে আমরা জানি 6 1-এ 6, তাই না? অর্থাৎ 1 পাই আমরা। তাহলে এই 1-এর সঙ্গে উপরে যে 1 রয়েছে এটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে যাবে 1 1-এ 1, অর্থাৎ আমরা উপরে পাচ্ছি কিন্তু শুধুমাত্র 1, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1। আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে আরও একটি সমান চিহ্ন দিয়ে আমরা যদি পরের লাইনের কাজ করি, দেখো এখানে আমরা নিচে পাচ্ছি 6, এখানেও কিন্তু পাচ্ছি 6। তাহলে এই দুটি 6 থেকে আমরা এবারে কি করব? একটি 6কে নিচে আমরা নিব, ঠিক আছে? একটি 6কে আমরা কমন নিব। আচ্ছা, তাহলে এই দুটি 6 থেকে আমরা দেখো নিচে একটি 6 নিলাম, আমরা নিচে লিখে দিলাম 6 এবং উপরে আমাদের বলা হয়েছে কি 2 যোগ 1, অর্থাৎ এই 2-এর সঙ্গে কিন্তু 1কে আমাদের যোগ করতে বলা হয়েছে, কারণ মাঝখানে রয়েছে যোগ। 2 এবং 1কে যোগ করলে হয়ে যায় 3, আমরা এই উপরে লিখে দিলাম 3। তাহলে নিচে পাচ্ছি 6, উপরে পাচ্ছি 3। এবারে আমরা এইখানে এসে দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা উপরের সংখ্যাকেও ভাগ করতে পারবো, আবার নিচের সংখ্যাকেও ভাগ করতে পারবো। আমরা এখানে এসে কিন্তু ভাগ করব, মানে কাটাকাটি করব, ঠিক আছে? তাহলে দেখো, আমরা 3 এবং 6 এই দুটিকেই কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারাও 3কে ভাগ করতে পারি, 3 দ্বারা আবার 6কেও ভাগ করতে পারি। একই সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের ভাগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, 3 দ্বারা 3কে ভাগ করলে কবে ভাগ করা যায়? আমরা জানি 3 1-এ 3, অর্থাৎ একবার ভাগ করা যায়। আমরা এই 3কে কেটে দিয়ে লিখে দিলাম 1। আবার 3 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে পাই
3 2 6, অর্থাৎ 2 বার ভাগ করা যায়। আমরা এই জন্য 6কে কেটে দিয়ে লিখে দিলাম 2। আমরা উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 2। এখন কিন্তু আর কাটাকাটি করা যাবে না, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, আরেকটি সমান চিহ্ন দিয়ে উপরে যে 1 পেয়েছি আমরা উপরে লিখে দিলাম 1, নিচে পেয়েছি 2, নিচে লিখে দিলাম 2। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। একই রকমভাবে দেখো এই অঙ্কটি যেহেতু আমাদের যোগ করতে হয়েছে, আমরা মাঝখানে যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। 2 নম্বর অঙ্কটির মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বিয়োগ রয়েছে, তাই না? তাহলে এই অঙ্কটিও কিন্তু একই রকম নিয়মেই আমাদের সমাধান করতে হবে, শুধুমাত্র এই বিয়োগের জায়গাতে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। আগে যেমন আমরা এই দেখো এই 2 এবং 1কে আমরা যোগ করে 3 বানিয়েছিলাম, তাই না? ঠিক একই রকমভাবে এই নিচের লাইনে এসে কিন্তু আমাদের যেহেতু বিয়োগ রয়েছে, আমরা কিন্তু এখানে এসে বিয়োগ করব। ঠিক আছে, আর কিন্তু কোনো কাজ আমাদের নেই। আচ্ছা, তাহলে আমরা যদি এবারে আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে কিন্তু ছোট, আমরা এর আগেও শিখেছি, তাই না? আচ্ছা, তাহলে বলা হয়েছে যদি সম্ভব হয়, তাহলে এইখানে যে ভগ্নাংশগুলো আমরা পাই, দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি 6/2, তাই না? এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, মানে ছোট আকারে প্রকাশ করতে হবে। এখন আমরা ছোট কীভাবে বানাতে পারি? এই দেখো কাটাকাটি করলেই তো ছোট হয়ে যায়। আগে ছিল 6/2, কাটাকাটির পর হয়ে গেল 3/1, তার মানে কিন্তু ছোট হয়ে গেল। এটাকেই কিন্তু বলা হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো কত সহজ বিষয়টা। তাহলে আমাদের প্রতিটি অঙ্কের ক্ষেত্রে এটি মাথায় রাখতে হবে যে এটিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কিনা, মানে কাটাকাটি করতে পারি কিনা। আচ্ছা, এরপর যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে যোগ এবং বিয়োগ করো। আচ্ছা, দেখো নিচে কিন্তু আমরা অনেকগুলো যোগ বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এইগুলোর আগে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে রূপান্তর করার কথা মনে রাখতে হবে। মানে আমরা যে ভগ্নাংশটাকে ছোট বানাই, মানে কাটাকাটি করি, তাই না? এই কাটাকাটির বিষয়টি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে এইখান থেকে যদি আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো যেহেতু প্রত্যেকটা অঙ্ক একই রকম, যার কারণে আমরা কিছু অঙ্ক বেছে একটু সমাধান করার চেষ্টা করি। চলো বন্ধুরা, আমরা যদি 2-এর 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 4-এর 1 যোগ 20-এর 3। তাহলে আমরা কি করব? আমরা শুরুতে আমরা কিন্তু নিচে একটি সমান চিহ্ন দেব, একটি সমান চিহ্ন আমরা দিলাম। এবার আমরা দেখব যে নিচে যে দুটি সংখ্যা রয়েছে, অর্থাৎ যে হরগুলো রয়েছে, এই দুটি হরের লসাগু আমরা নির্ণয় করব, তাই না? দেখো এখানে রয়েছে 4, এখানে রয়েছে 20। তাহলে 4 এবং 20-এর লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো আমরা 4 এবং 20-এর লসাগু যদি নির্ণয় করি, আমরা দেখব যে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 20কেও ভাগ করতে পারবো। এমন কিন্তু দেখো 2 রয়েছে, তারপরে 4 রয়েছে, তাই না? 2 দ্বারাও আমরা এই দুটিকে ভাগ করতে পারবো, আবার 4 দ্বারাও কিন্তু দুটিকেই ভাগ করতে পারবো। আমাদের যেটি দ্বারা মন চাইবে আমরা সেটি দ্বারাই কিন্তু ভাগ করতে পারি। আচ্ছা, যদি আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি, দেখো 2 দ্বারা যদি 4কে ভাগ করি তাহলে হয়ে যাবে 2 1 2 2 2 গুণ 4, তাই না? অর্থাৎ আমরা পাবো কিন্তু 2। আমরা এখানে লিখে দিলাম 2, এরপরে একটু কমা দিয়ে এখানে রয়েছে 20। 2কে যদি আমরা এবারে 20কে যদি আমরা এবারে 2 দ্বারা ভাগ করি, দেখো তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 10 2 গুণ 20, অর্থাৎ 10 বার ভাগ করা যাবে, তাই না? আমরা এখানে লিখে দেব 10। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা 2 এবং 10। এবারে দেখব যে আরও কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এবারে 2 এবং 10 এই দুটিকেই ভাগ করতে পারি। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আবার কিন্তু দেখো আমরা এই দুটিকেই 2 দ্বারা ভাগ করতে পারি, তাই না? তাহলে আমরা কি করব? দেখো এরকম একটি দাগ দিয়ে আবার আমরা এখানে 2 লিখব। 2 দ্বারা 2কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 1 2, অর্থাৎ একবার ভাগ করা যায়। আমরা লিখে দিলাম 1। 2 দ্বারা 10কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 2 গুণ 10, তাই না? অর্থাৎ 5 বার ভাগ করা যায়। আমরা লিখে দিলাম 5। এখানে পাচ্ছি 1 এবং 5। এখন কি আর কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা এই দুটিকেই আমরা ভাগ করতে পারি? না বন্ধুরা, আর কিন্তু কোনো সংখ্যা নেই, কারণ আমরা জানি 1 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 1 ছাড়া আর কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে এবারে আমরা কি করব? এই পাশের সংখ্যাগুলোকে গুণ করে দেব, তাই না? আচ্ছা, দেখো যদি গুণ করি, 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 গুণ 4, 4-এর সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 4 1 4। হ্যাঁ, 4ই কিন্তু রয়ে যায়। এবারে 4-এর সঙ্গে যদি 5কে গুণ করি তাহলে হয়ে যায় 4 5 20, তাই না? আমাদের কিন্তু এখানে মোট হয় 20। তাহলে এই যে 20 আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি? এটি হচ্ছে লসাগু, 4 এবং 20-এর লসাগু। তাহলে আমরা এইখানে একটি দাগ দিয়ে আমরা কি করব? এইখানেও লিখবো হচ্ছে আমরা 20 এবং মাঝখানে একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা একটি যোগ চিহ্ন দিয়ে এরপর আমরা কি করব? এখানে আরও একটি দাগ দিয়ে এখানেও কিন্তু নিচে আমরা লিখে দেব 20, অর্থাৎ এই দুটি জায়গারই নিচে কিন্তু আমরা লিখে দেব 20 20, তাই না? লসাগু যা হবে আমরা কিন্তু দুই পাশেই সেটিকে লিখে দেব। আচ্ছা, এবারে উপরের সংখ্যা আমরা নির্ণয় করব। দেখো আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে 4,
এই নিচের সংখ্যা দ্বারা 20কে আমরা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না? আচ্ছা, 4 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 5 20, অর্থাৎ 5 বার ভাগ করা যায়। এই যে 5 পাচ্ছি, 5-এর সঙ্গে উপরের 1কে যদি গুণ করে দিই তাহলে হয় 5 1 5। আমরা এখানে লিখে দেব 5। এবারে একই রকমভাবে এই নিচের সংখ্যা দ্বারা আমরা নিচের সংখ্যাকে এই 20কে ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা কিন্তু গুণ করব, তাই না? তাহলে 20 দ্বারা যদি আমরা নিচের 20কে যদি ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 20 1 20, অর্থাৎ একবার ভাগ করা যাবে, তাই না? আমরা ভাগ করে পাচ্ছি 1, এবং উপরের সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে 1কে এই 3 দ্বারা গুণ করলে হয় 3 1 3। আমরা এখানে লিখে দেব 3, তাই না? আমরা যে 3 পাচ্ছি আমরা কিন্তু এখানে লিখে দেব 3। তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 5 যোগ 3। আচ্ছা, এবার আমরা নিচের লাইনে এসে আরও একটি সমান চিহ্ন দেব। তারপরে আমরা কি করব? দেখো, এই নিচে যেহেতু দুই জায়গাতে 20 রয়েছে, আমরা এই দুটি 20 থেকে কিন্তু একটি 20কে কমন নিব, তাই না? আমরা একটি 20 নিলাম। এরপরে এখন আমরা কি করব? দেখো, মাঝখানে যেহেতু একটি যোগ চিহ্ন রয়েছে, তার মানে এই 5 এবং 3 এই দুটিকে কিন্তু আমরা এবারে যোগ করে দেব, তাই না? 5 এবং 3কে যোগ করলে হয় 8। আমরা এই উপরে লিখে দেব 8। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20-এর 8। এখন যখন আমরা এরকম একটি ভগ্নাংশ পাবো, তখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি, তাই না? সেই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছিল আমাদের, তাই না? লঘিষ্ঠ মানেই তো ছোট করা। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখব যে 8 এবং 20 এই দুটিকে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 2। দেখো, যে কোনো জোড় সংখ্যা হলেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, 2 দ্বারা যদি 8কে ভাগ করি কবে ভাগ করা যাবে? আমরা জানি 4 2 8, তাই না? আমরা পাবো হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। এবার 2 দ্বারা যদি আমরা এবারে এই 20কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে কত? আমরা জানি 10 2 20, তাই না? আমরা পাবো হচ্ছে 10, আমরা লিখে দিলাম 10। এবার উপরে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 10। এবার আমরা আবারও দেখব যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 10কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ, আমরা কিন্তু আবারও এই দুটিকেই 2 দ্বারা ভাগ করতে পারি, তাই না? দেখো, 2 দ্বারাও 4কে ভাগ করা যায়, 2 দ্বারা 10কেও ভাগ করা যায়। আমরা 2 দ্বারা 4কে ভাগ করলে কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 2 2 4, আমরা পাই হচ্ছে 2। আবার 2 দ্বারা যদি 10কে ভাগ করি তাহলে পাই 5 2 10, আমরা পাই 5, তাই না? এখন উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 5। এখন কিন্তু আর ভাগ করা যায় না, তাই না? এবার আমরা কি করব? এখন কিন্তু আমরা আরও একটি সমান চিহ্ন দিয়ে, দেখো নিচে যেহেতু আমার জায়গা কম, আমি পাশে তোমাদের করে দেখাচ্ছি। আমরা নিচে আরও একটি সমান চিহ্ন দিয়ে উপরে পাচ্ছি 2, উপরে লিখে দেব 2, নিচে পাচ্ছি 5, নিচে লিখে দেব 5। এটি হচ্ছে কি? এটি হচ্ছে কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এটি বুঝতে পেরেছো। এবারে যদি একই রকমভাবে 4 নম্বর অঙ্কটি আমরা একটু সমাধান করি। দেখো, এখানে 4 নম্বরে বলা হয়েছে 15-এর 4 যোগ 12-এর 1। তাহলে আমরা কি করব? ঠিক একই রকমভাবে আগের অঙ্কের মতোই আমরা নিচে যে দুটি হর রয়েছে 15 এবং 12, এই দুটির লসাগু নির্ণয় করব, তাই না? তাহলে দেখো, যদি লসাগু নির্ণয় করি আমরা 15 এবং 12, এই দুটির যদি লসাগু আমরা নির্ণয় করি, দেখো 15 এবং 12, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা দুটিকেই ভাগ করা যায়। এমন কিন্তু দেখো একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 3। দেখো, 3 দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারবো, 12কেও ভাগ করতে পারবো, তাই না? এখানে লিখলাম আমরা 3। এবারে 3 দ্বারা 15কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 15, তাই না? 5 বার ভাগ করা যায়, লিখে দিলাম 5। 3 দ্বারা 12কে যদি ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 আবার, অর্থাৎ 4 বার ভাগ করা যাবে, আমরা লিখে দিলাম 4। এখন পাচ্ছি 5 এবং 4। এইবারই কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো। তাহলে যদি আর কোনো সংখ্যা না থাকে তাহলে কি করব? এই পাশের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেবো, তাই না? দেখো, 3 এবং 5কে গুণ করলে হয় 5 15, 15-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করে দিই তাহলে 4 15 মিলে হয়ে যায় 60। তাহলে আমরা এই যে 60 পাচ্ছি, 60 কিন্তু আমাদের এই দুটি সংখ্যার লসাগু, তাই না? তাহলে আমরা এবারে কি করব? দেখো, আমরা এবারে এরকম একটি দাগ দিব, তাই না? একটি দাগ দিয়ে আমরা নিচেও লিখবো হচ্ছে 60, এবং মাঝখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে আমরা একটি যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দেবো, এবং তারপরে আরও একটি দাগ দিয়ে আমরা এখানেও কিন্তু নিচে লিখে দেবো 60, কারণ আমরা যে লসাগু পাই সেই লসাগুটাকে কিন্তু দুই পাশেই নিচে লিখতে হয়, তাই না? আচ্ছা, এবারে আমরা কি করব? দেখো, এই যে নিচে আমরা 15 দেখতে পাচ্ছি, নিচের সংখ্যার সঙ্গে এই নিচের সংখ্যা দ্বারা আমরা 60কে ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা কিন্তু গুণ করব, তাই না? 15 দ্বারা ভাগ করব এবং তারপরে 4 দ্বারা কিন্তু গুণ করব। 15 দ্বারা 60কে ভাগ করলে আমরা কয়বার ভাগ, আমরা কত পাই? আমরা জানি 15 একে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, অর্থাৎ
4 কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই যে ভাগ করে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে উপরের সংখ্যাকে কিন্তু আমরা গুণ করে দেবো, তাই না? তাহলে 4-এর সঙ্গে এই 4কে গুণ করলে হয় 4 4-এ 16। আমরা এখানে লিখে দেবো 16, এখানে আমরা লিখে দেবো হচ্ছে 16। দেখো কত সহজ। এরপরে যোগ রয়েছে, আমরা যোগ এখানে লিখে দিলাম। এবারে একই রকমভাবে এই নিচের সংখ্যা দ্বারা 60কে ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। 12 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি তাহলে কত হয়, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 12 60। ঠিক আছে, 5 12 হচ্ছে 60, অর্থাৎ 5 বার কিন্তু আমরা ভাগ করলে কিন্তু আমরা পাই 5। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো। তাহলে এই যে 5 পাচ্ছি, 5-এর সঙ্গে আমরা এবারে উপরের 1কে গুণ করে দেব। 5 এবং 1কে গুণ করলে হয় 5 1 5, আমরা লিখে দিলাম 5। হ্যাঁ, আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে আমরা নিচের লাইনে এসে আরও একটি সমান চিহ্ন দিব। এরপর দেখো এখানে যে দুটি 60 রয়েছে, এই দুটি 60 থেকে আমরা কি করব, একটি 60কে নিব, তাই না? একটি 60কে কমন নিব, আমরা এখানে একটি 60 লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের নিচের কাজ শেষ। এবার উপরে আমাদের বলা হয়েছে কি 16 যোগ 5, তাহলে 16 এবং 5কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? আমরা জানি 16 এবং 5 যোগ করলে হয় 21, তাই না? আমরা এখানে লিখে দিলাম 21। এবার দেখো উপরে পাচ্ছি 21, নিচে পাচ্ছি 60। এখন আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 21কেও ভাগ করতে পারবো, আবার 60কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 3। দেখো 3 দ্বারাও কিন্তু আমরা 21কে ভাগ করতে পারবো, 3 দ্বারা আবার 60কেও আমরা ভাগ করতে পারবো। 3 দ্বারা যদি 21কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 7 21, তাই না? 7 বার ভাগ করা যায়, আমরা এখানে লিখে দিলাম 7। এবারে 3 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি তাহলে আমরা পাবো 3 20-এ 60। ঠিক আছে, আমরা পাবো কিন্তু 20 বার ভাগ করা যাবে, আমরা এখানে লিখে দিলাম 20। এবার উপরে পাচ্ছি 7, নিচে পাচ্ছি 20। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 7কেও ভাগ করতে পারবো, 20কেও ভাগ করতে পারবো? এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা কি করবো, একটু সমান চিহ্ন দিয়ে উপরে আমরা পাচ্ছি 7 লিখে দিলাম 7, নিচে পাচ্ছি 20 লিখে দিলাম 20। এটি কিন্তু তোমরা আরও নিচের লাইনে লিখবে। হ্যাঁ, আমার জায়গা কম, এই জন্য আমি পাশে তোমাদেরকে লিখে দেখালাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে 20-এর 7। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে আমাদের যেহেতু এখানে কিছু বিয়োগ অঙ্ক রয়েছে, আমরা যদি এখান থেকে কিছু বিয়োগ অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2-এর 6 নম্বরে বলা হয়েছে 14-এর 11 বিয়োগ 7-এর 2। আচ্ছা দেখো, আমরা এবারে কি করব, ঠিক আগের অঙ্কের মতো, অর্থাৎ যোগ অঙ্কগুলো আমরা যেভাবে করে সমাধান করেছি, বিয়োগ অঙ্কগুলো কিন্তু ঠিক একই রকম নিয়মেই আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা শুরুতে একটি সমান চিহ্ন দিব, একটি সমান চিহ্ন আমরা এখানে দিলাম। তারপরে কি করব, নিচে আমরা দেখতে পাচ্ছি 14 এবং 7, তাহলে এই দুটি সংখ্যার লসাগু আমাদের শুরুতে নির্ণয় করতে হবে। দেখো আমরা 14 এবং 7-এর লসাগু যদি নির্ণয় করি, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 14 এবং 7 এই দুটি সংখ্যাকেই ভাগ করা যায়। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 7, তাই না? অর্থাৎ 7 দ্বারা কিন্তু আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো। 7 দ্বারা 14কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 7 1 7, 7 2 14, অর্থাৎ 2 বার ভাগ করা যায়, আমরা লিখে দিলাম 2। এবারে 7 দ্বারা 7কে ভাগ করলে আমরা জানি 7 1 7, অর্থাৎ একবার ভাগ করা যায়, তাই না? আমরা লিখে দিলাম 1। আমরা এখানে পাচ্ছি 2 এবং 1। তাহলে এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এই দুটিকেই ভাগ করা যায়। তাহলে এবারে আমরা কি করব, এই পাশে যে 3টে সংখ্যা পাচ্ছি, এই 3টে সংখ্যাকে এবারে আমরা গুণ করে দেবো, তাই না? দেখো 7 এবং 2কে গুণ করলে হয় 7 2 14, 14 সঙ্গে এই 1কে গুণ করলে হয় 14 1 14, অর্থাৎ 14ই কিন্তু হয়, তাই না? তাহলে আমরা এবারে কি করব, আমরা কিন্তু এইখানে একটি দাগ দেবো, ঠিক আগের অঙ্কের মতোই। দেখো আমরা এই নিচে লিখবো হচ্ছে 14, এরপর এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিব, এরপর আরও একটি দাগ দিয়ে আমরা কিন্তু এখানে আবারও লিখে দেবো 14, তাই না? আচ্ছা, আমাদের এরপরে দেখো এই উপরের সংখ্যাগুলোকে আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আগের মতোই। হ্যাঁ, এখানে কিন্তু কোনো আলাদা কিছু নেই। হ্যাঁ, আমরা এই নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে এই 14কে ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা কিন্তু গুণ করব, তাই না? তাহলে 14 দ্বারা 14কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 14 1 14, অর্থাৎ একবার ভাগ করা যায়। আমরা পাচ্ছি হচ্ছে 1। 1-এর সঙ্গে উপরে যে 11 রয়েছে, 11কে যদি গুণ করে দিই তাহলে 11 1 হয়ে যায় 11, তাই না? আমরা এখানে কিন্তু 11ই পেয়ে যাচ্ছে, আমরা লিখে দিলাম 11। এরপরে দেখো এই যে বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এখানে বিয়োগ চিহ্ন তো আগেই লিখেছি, তাহলে আমাদের এখানে আর কিছু করার নেই। এরপরে এই যে সংখ্যাটি, এই 7, অর্থাৎ এই নিচের সংখ্যাকে আমরা একই রকমভাবে এই নিচের সংখ্যা দ্বারা 14কে ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না? আচ্ছা, 14কে যদি নিচের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এখানে রয়েছে 7, 7 দ্বারা 14কে ভাগ করলে হয়, আমরা জানি 7 1 7, 7 2 14, অর্থাৎ 2 পাই কিন্তু আমরা, তাই না? আচ্ছা, ভাগ করে পাচ্ছি 2 এবং এই 2-এর সঙ্গে উপরের সংখ্যাকে আমরা গুণ করব, তাহলে উপরে রয়েছে 2, 2 এবং এই 2কে গুণ করলে হয় 2 2 4, আমরা উপরে লিখে দেব 4। আমাদের দেখো এই লাইনের কাজও শেষ। এরপর নিচের লাইনে এসে আরও একটু সমান চিহ্ন আমরা দিয়ে
আমরা এবারে কী করবো, একটি দাগ দিয়ে এই যে দুটি 14 রয়েছে, এই দুটি 14 থেকে আমরা কী করব, একটি 14কে কমন নিব, তাই না? আমরা এই একটি 14কে কিন্তু এখানে নিয়ে নিলাম। আমাদের নিচের লাইনের কাজ শেষ। এবার উপরে বলা হয়েছে কি 11 বিয়োগ 4, অর্থাৎ 11 থেকে যদি আমরা 4কে বিয়োগ করে দিই তাহলে আর কত থাকে? আমরা জানি 11 থেকে 4 যদি চলে যায় তাহলে কিন্তু থাকে হচ্ছে 7, তাই না? আমরা এখানে লিখে দেবো 7। এই দেখো এখানে কিন্তু আমরা লিখে দিলাম 7। তাহলে আমরা উপরে পাচ্ছি 7, নিচে পাচ্ছি 14। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 7কেও ভাগ করা যাবে আবার 14কেও ভাগ করা যাবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, এমন একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 7। অর্থাৎ 7 দ্বারা আমরা 7কেও ভাগ করতে পারবো আবার 14কেও ভাগ করতে পারবো। দেখো 7 দ্বারা যদি 7কে ভাগ করি তাহলে হয় হচ্ছে 7, 1 এ 7, অর্থাৎ আমরা পাই হচ্ছে 1। আমরা উপরে লিখে দিলাম 1। এবং 7 দ্বারা যদি আমরা 14কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 7 একে 7, 7 দুগুণ 14, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে। আমরা এখানে লিখে দিলাম 2। উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 2। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা একটু সমান চিহ্ন দিয়ে উপরে লিখবো হচ্ছে 1, নিচে লিখবো 2। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এবারে একই রকমভাবে যদি 8 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, দেখো এখানে 8 নম্বরে বলা হয়েছে 6 এর 5 বিয়োগ 18 এর 7। আমরা কি করব, শুরুতে একটি সমান চিহ্ন দিয়ে আমরা এখানে নিচে যেহেতু রয়েছে 6 এবং 18, এই দুটি সংখ্যার আমরা লসাগু নির্ণয় করব। তাহলে 6 এবং 18 এর লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো কত হয়। আমরা দেখব যে এই দুটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা যদি 2 দ্বারাও কিন্তু এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো, 3 দ্বারাও কিন্তু আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো, আবার 6 দ্বারাও ভাগ করতে পারবো। তোমরা যত বড় সংখ্যা দ্বারা ভাগ করবে তত কিন্তু তাড়াতাড়ি এই অঙ্কটি তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে? যদি ছোট সংখ্যা দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের এইটিকে সমাধান করতে একটু সময় লাগবে। আচ্ছা, যদি আমরা ধরো সবচেয়ে বড় কত, সবচেয়ে বড় কিন্তু 6 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা যদি 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা 6কে ভাগ করলে হয় 6 একে 6, অর্থাৎ একবার ভাগ করা যায়, আমরা পাচ্ছি 1। আবার 6 দ্বারা যদি 18কে ভাগ করি তাহলে হয় 3 6 18, অর্থাৎ 3 বার ভাগ করা যায়, আমরা লিখে দিলাম 3। তাহলে দেখো এখানে পাচ্ছি 1 এবং 3, তাই না? এই দুটিকে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। কিন্তু আমরা যদি এখানে 6 এর পরিবর্তে 2 দ্বারা ভাগ করতাম কিংবা 3 দ্বারা ভাগ করতাম তাহলে কিন্তু এইখানে যে সংখ্যাগুলো পেতাম সেগুলোকে আবারও ভাগ করতে হতো, ঠিক আছে? তখন কিন্তু আমাদের সময়টা একটু বেশি লাগতো, যার কারণে বড় সংখ্যা দিয়ে আমরা সর্বপ্রথম চেষ্টা করব ভাগ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে যে পাশের সংখ্যাগুলো আমরা পাচ্ছি এগুলোকে যদি গুণ করে দিই, দেখো 6 এবং 1কে গুণ করলে হয় 6 একে 6, 6 সঙ্গে 3কে গুণ করলে হয় 3 6 18। তার মানে আমাদের লসাগু হচ্ছে 18। এখন আমরা কি করব, এখন আমরা একটি দাগ দিয়ে, এরকম একটি দাগ দিয়ে আমরা নিচে কিন্তু লিখে দেব 18 এবং মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে আমরা বিয়োগটাকে একই রকমভাবে রেখে আরও একটি দাগ দিয়ে এইখানেও কিন্তু নিচে কিন্তু আমরা লিখে দেব 18, তাই না? আচ্ছা, এখন আমাদের নিচের লাইনের কাজ শেষ। উপরের সংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এই 18কে ভাগ করব নিচের সংখ্যা দ্বারা এবং এই গুণ করব হচ্ছে উপরের সংখ্যা দ্বারা, তাই না? তাহলে 18কে যদি নিচের সংখ্যা দ্বারা ভাগ করি, দেখো নিচে রয়েছে 6, 6 দ্বারা 18কে ভাগ করলে হয় 3 6 18, অর্থাৎ আমরা কিন্তু পাই 3। এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে উপরের 5কে যদি গুণ করে দিই তাহলে হয় 3 5 15। দেখো 3 এবং 5কে গুণ করলে হয় 3 5 15, তাই না? আমরা এখানে লিখে দেব 15। আমরা এখানে লিখে দিলাম 15। এখানে বিয়োগ রয়েছে, আমরা বিয়োগটাকে আগেই লিখেছি। এবার একই রকমভাবেই আমরা এই 18কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। নিচে রয়েছে 18, 18 দ্বারা 18কে যদি ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি 18 একে 18, অর্থাৎ একবার ভাগ করা যায়। এই একের সঙ্গে যদি আমরা উপরের এই 7কে গুণ করে দিই তাহলে হয় 7 একে 7, আমরা এখানে লিখে দিলাম 7। আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এবার নিচের লাইনে এসে আমরা কি করব, এই যে দুটি 18 আমরা দেখতে পাচ্ছি, দুটি 18 থেকে কিন্তু একটি 18কে আমরা এখানে কমন নিব, তাই না? আচ্ছা, একটি 18কে এখানে আমরা নিলাম। এবার উপরে বলা হয়েছে কি 15 বিয়োগ 7, অর্থাৎ 15 থেকে 7কে আমাদের এবার বিয়োগ করতে হবে, তাই না? আমরা জানি 15 থেকে 7 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে কত? থাকে কিন্তু আরও 8, তাই না? আমরা উপরে লিখে দিলাম 8। আচ্ছা, তাহলে আমরা উপরে পাচ্ছি 8, নিচে পাচ্ছি 18। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা এই দুটিকে আমরা কাটাকাটি করতে পারি, মানে ভাগ করতে পারি, তাই না? দেখো 8 এবং 18 এই দুটিকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4 2 8, আমরা পাই হচ্ছে 4। আবার 2 দ্বারা যদি 18কে ভাগ করি তাহলে হয় 9 2 18, আমরা পাই হচ্ছে 9, তাই না? উপরে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 9। এখন কিন্তু এমন আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এই দুটিকে আমরা কাটাকাটি করতে পারি, তাই না? যার কারণে আমরা একটু সমান চিহ্ন দিয়ে আমরা উপরে লিখে দেবো হচ্ছে 4, নিচে লিখে দেবো 9। দেখো এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা এই অঙ্কগুলোকে কিন্তু এই নিয়মে খুবই সহজেই সমাধান করতে পারি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো
বন্ধুরা, যেহেতু এখানের প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু এই নিয়মটি অনুসরণ করে সমাধান করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, তখন এখানে আমরা যদি লক্ষ্য করি 4 নম্বরে বলা হয়েছে 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। আমরা কিন্তু এর আগে 2টি ভগ্নাংশ নিয়ে হিসাব করেছি, তাই না? দেখো, এই একটি ভগ্নাংশ, দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই একটি ভগ্নাংশ, এই একটি ভগ্নাংশ, 2টি ভগ্নাংশের হিসেব আমরা করেছি। কিন্তু এবারে আমরা 3টি ভগ্নাংশের হিসেব করব। ঠিক আছে, দেখো, একটি ভগ্নাংশ, 2টি ভগ্নাংশ, 3টি ভগ্নাংশ। এখন এই 3টি ভগ্নাংশের হিসাব যদি আমরা করি, দেখো আমাদের কিন্তু এখানে পাশাপাশি করে দেখানো হয়েছে, তাই না? তো আমরা যদি একটু আগে যে নিয়মে করেছি, আমরা যদি নিচে নিচে যদি আমরা এই অঙ্কটিকে লিখে সমাধান করি, তাহলে এই 1 নম্বর অঙ্কটিকে চলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 4-এর 1 নম্বরে বলা হয়েছে 6-এর 1 যোগ 3-এর 1 যোগ 4-এর 1। আমরা কি করব? আমরা এই নিচে কিন্তু এবারে দেখতে পাচ্ছি 3টি সংখ্যা রয়েছে, তাই না? 6, 3, 4, এই 3টি সংখ্যার লসাগু আমরা এবারে একসঙ্গে বের করব। দেখো, আমরা দেখতে পাচ্ছি 6, 3 এবং 4, এই 3টির লসাগু যদি বের করি, দেখো আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখানে 3টি অঙ্ককে ভাগ করতে পারি। আর যদি 3টি অঙ্ককে ভাগ না করা যায়, তাহলে কিন্তু আমরা যে কোনো 2টি অঙ্ককে ভাগ করতে পারলেও হবে। ঠিক আছে, আমাদের সর্বনিম্ন যদি 2টি অঙ্ককেও ভাগ করা যায়, তাহলে কিন্তু আমরা সেটিই করব। ঠিক আছে, আচ্ছা দেখো, 3টে অঙ্ককে কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা এবারে কী করবো, দেখবো যে 2টি অঙ্ককে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, দেখো, আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা কিন্তু আমরা 6কেও ভাগ করতে পারবো, 4কেও ভাগ করতে পারবো, এই 2টিকে ভাগ করতে পারবো, তাই না? তাহলে আমাদের সর্বনিম্ন 2টি অঙ্ককে ভাগ করতে পারলেই হবে। হ্যাঁ, আচ্ছা, 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3 2 6, আমরা পাই হচ্ছে 3, লিখে দিলাম 3। এবারে 2 দ্বারা যেহেতু 3কে ভাগ করা যাবে না, যার কারণে এটিকে আমরা একই রকমভাবে রেখে দেবো। যেটিকে আমরা ভাগ না করতে পারবো, সেটিকে কিন্তু একই রকমভাবে রেখে দেবো, আমরা ওটিকে আর কিছু করবো না। হ্যাঁ, আচ্ছা, 3কে একই রকমভাবে রেখে দিলাম। এবারে 4কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে হয় 2 2 4, আমরা পাই হচ্ছে 2। আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে দেখো, আমরা পাচ্ছি 3 3 2। এখন দেখো তো এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে সর্বনিম্ন 2টিকে হলেও ভাগ করতে পারবো। এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 3। দেখো, 3 দ্বারা এই 3কেও ভাগ করতে পারবো, এটিকেও ভাগ করতে পারবো, তাই না? 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 3 1 3, আমরা পাচ্ছি 1। 3 দ্বারা এই 3কে ভাগ করলে হয় 3 1 3, আবারও পাচ্ছি 1। 3 দ্বারা 2কে ভাগ করা যায় না, যার কারণে 2কে একই রকমভাবে আমরা রেখে দিলাম। দেখো, এবারে কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে 2টিকে ভাগ করতে পারবো, তাই না? 1 দ্বারা তো কখনোই ভাগ করা যায় না, তাহলে 1 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা কী করবো, এই পাশের সংখ্যাগুলোকে এবারে গুণ করে দেবো। দেখো, 2 এবং 3কে গুণ করলে হয় 3 2 6, 6-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 6 1 6, 6-এর সঙ্গে আবারও 1কে গুণ করলে হয় 6 1 6, 6-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 6 2 12। তার মানে আমরা লসাগু পাচ্ছি হচ্ছে 12, তাই না? তাহলে আমরা এবারে কী করবো, যেহেতু এখানে 3টি ভগ্নাংশ, যার কারণে কিন্তু আমরা এবারে 3 বার লিখবো হচ্ছে 12, তাই না? আমরা এখানে প্রথমে লিখবো 12, এরপরে একটা যোগ চিহ্ন রয়েছে, আমরা যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে লিখবো হচ্ছে আবারও আমরা 12। হ্যাঁ, আচ্ছা, এরপরে আবারও দেখো এই যে যোগ রয়েছে, এই যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে আবারও কিন্তু আমরা লিখবো 12। আচ্ছা, 3টি ভগ্নাংশের জন্য কিন্তু আমাদের এবারে 3 বার 12 12 12 লিখতে হলো, তাই না? এবার উপরের সংখ্যাগুলো আমরা কীভাবে নির্ণয় করব? আমরা এই 12কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো, 12কে যদি 6 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 2 12, 2 বার ভাগ করা যায়। এই যে 2 পাচ্ছি, 2-এর সঙ্গে উপরের 1কে যদি আমরা এবারে গুণ করে দিই, কারণ আমরা জানি উপরের সংখ্যাকে গুণ করতে হয়, 2 এবং 1কে গুণ করলে হয় 2 1 2, আমরা এখানে লিখে দেবো হচ্ছে 2। আচ্ছা, আমাদের এখানের কাজ শেষ। এরপরে দেখো, আমরা এইখানেও ঠিক একই কাজটি করব। এই 12 দ্বারা 12কে আমরা 3 দ্বারা ভাগ করব এবং উপরের 1 দ্বারা গুণ করব। 3 দ্বারা 12কে ভাগ করলে হয় 4 12, অর্থাৎ 4 বার ভাগ করা যায়। 4-এর সঙ্গে উপরের 1কে যদি আমরা গুণ করে দিই, তাহলে হয় 4 1 4, আমরা এখানে লিখে দেবো 4। দেখো, এতটুকুর কাজ আমাদের শেষ। এবার একই রকমভাবে এই 12কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। 12কে 4 দ্বারা ভাগ করলে হয় 4 12, অর্থাৎ 3 কিন্তু আমরা পাই, তাই না? এই 3-এর সঙ্গে উপরের 1কে গুণ করলে হয় 3 1 3, আমরা এখানে লিখে দিলাম 3। তাহলে উপরে আমরা পাচ্ছি 2 4 এবং 3, তাই না? আমাদের এই লাইনের কাজ শেষ। নিচের লাইনে এসে আমরা নিচে যেহেতু 12 12 12 পাচ্ছি, তাহলে এই 3টি 12 থেকে কিন্তু আমরা একটি 12কে কমন নিব, তাই না? আচ্ছা, আমরা একটি 12কে নিলাম। এবারে উপরে বলা হয়েছে 2 যোগ, দেখো মাঝখানে কিন্তু যোগ রয়েছে, 2 যোগ 4 যোগ 3, অর্থাৎ এই প্রত্যেকটির মাঝখানে কিন্তু যোগ রয়েছে। তাহলে প্রত্যেকটিকে যদি আমরা যোগ করে দিই, দেখো 2 এবং 4কে যোগ করলে হয় 6, 6-এর সঙ্গে যদি 3কে আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু হয়ে যায় 9। আবার দেখো, আমরা যদি উল্টোভাবে করি, 3 এবং 4কে যোগ করলে হয় 7, 7-এর সঙ্গে 2কে যোগ করলে হয় 9, তাই না? আমরা পাচ্ছি হচ্ছে 9।
উপরে লিখে দেব 9। এখন আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 9কেও ভাগ করতে পারবো আবার 12কেও ভাগ করতে পারবো, তাই না? কারণ আমরা জানি এইখানে এসে কিন্তু আমরা এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করি, তাই না? অর্থাৎ ছোট বানানোর চেষ্টা করি। আচ্ছা দেখো, এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3। 3 দ্বারা আমরা 9কে যদি ভাগ করে দেখো তাহলে হয় 3 3 9, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যায়, আমরা পাচ্ছি হচ্ছে 3। আবার 3 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে হয় 4 আবার, অর্থাৎ 4 বার ভাগ করা যায়, আমরা পাই 4। তাহলে উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 4। এখন আমরা কি করব, আমরা একটু সমান চিহ্ন দিয়ে উপরে লিখে দেব 3, নিচে লিখে দেব 4। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো এইভাবে করে কিন্তু তিনটি ভগ্নাংশের যে অঙ্ক সেগুলোকে কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করতে পারি। একই রকমভাবে বিয়োগ অঙ্কগুলোকেও কিন্তু আমরা একই রকম নিয়মেই সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই। বন্ধুরা আমরা দেখো যদি বইতে লক্ষ্য করি এই অঙ্কটি কিন্তু আমাদের পাশাপাশি করে দেখানো হয়েছে, তাই না? এখানে উত্তর হয়েছে 4-এর 3, আমাদেরও কিন্তু উত্তর হয়েছে 4-এর 3, তাই না? তোমরা কিন্তু চাইলে এইভাবে পাশাপাশিও করতে পারো, আবার আমি তোমাদেরকে যেভাবে উপর থেকে নিচ পর্যন্ত করে দেখিয়েছি সেইভাবেও কিন্তু তোমরা চাইলে করতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা এটিকে করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু 2 নাম্বারে দেখো আমরা একটু অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এই 2 নাম্বার অঙ্কে একটু কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কীরকম, দেখো এইখানে কিন্তু আমরা শুধুমাত্র 1 দেখতে পাচ্ছি, এর উপরেও কিছু নেই নিচেও কিছু নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যদি কখনো একটি মাত্র সংখ্যা থাকে, এর উপরেও যদি কিছু না থাকে নিচেও যদি কিছু না থাকে, তখন কিন্তু আমাদের টেনশন করার কিচ্ছু নেই, কারণ এই অঙ্কগুলো আরও সহজ। কিভাবে দেখো, যে কোনো সংখ্যার নিচে আমরা কিন্তু মনে মনে একটি 1 ধরে নিব। ঠিক আছে, এই যে 1 আমরা দেখতে পাচ্ছি ওর নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিব। এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, যদি এখানে 3 থাকতো, 5 থাকতো, 7 থাকতো, বা যে কোনো সংখ্যা থাকতো, তার নিচেও কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিব। ঠিক আছে, আচ্ছা তাহলে নিচে যদি 1 থাকে ওর, তাহলে কিন্তু এটি একটি সাধারণ ভগ্নাংশের মতো হয়ে যায়, তাই না? আচ্ছা তাহলে দেখো এর নিচে 1 ধরে, হ্যাঁ আমরা যদি দেখো এখানে যা রয়েছে আমরা প্রথমে সেটিকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে নিচে যদি 1 থাকে তাহলে এখানে পেলাম আমরা 1, এখানে 2, এখানে 4। এই 1, 2 এবং 4 এই তিনটির লসাগু যখন আমরা বের করব তখন আমরা লসাগু পাবো হচ্ছে 4। দেখো এখানে আমরা কি করলাম, 3 বার 4 লিখলাম নিচে, 1 বার 4, 2 বার 4, 3 বার 4, তাহলে 3 বার কিন্তু আমরা 4 লিখলাম। এবার একই রকমভাবে দেখো আমরা কি জানি, এই দেখো আমরা কিন্তু নিচে মনে মনে একটি 1 ধরে নিব, তাই না? আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটি 1 লিখে দিলাম। আমরা এবারে কি করব, এই 4কে আমরা কি করব, নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। নিচে রয়েছে 1, তাহলে 1 দ্বারা 4কে ভাগ করলে হয় 4 1 4, অর্থাৎ 4 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? আমরা পাচ্ছি 4। এই 4-এর সঙ্গে উপরের 1কে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় 4 1 4। এই দেখো উপরে কিন্তু আমরা লিখে দিলাম 4। এরপরে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা কিন্তু একটি বিয়োগ চিহ্ন এখানে লিখে দিলাম। এরপরে আবার এই 4কে আমরা নিচের 2 দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2 2 4, আমরা পাচ্ছি হচ্ছে 2। এই 2 এর সঙ্গে উপরের 1কে গুণ করলে হয় 2 1 2। দেখো আমরা কিন্তু উপরে লিখে দিলাম 2। এরপরে এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা কিন্তু এই বিয়োগ চিহ্নটাকে এখানে লিখে দিলাম। এবারে এই 4কে আমরা ভাগ করব নিচের সংখ্যা দ্বারা এবং গুণ করব উপরের সংখ্যা দ্বারা, তাই না? তাহলে নিচে রয়েছে 4, 4কে 4 দ্বারা ভাগ করলে হয় 4 1 4, অর্থাৎ একবার ভাগ করা যায়, তাই না? আমরা পাচ্ছি 1। 1-এর সঙ্গে উপরের 1কে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় 1 1 1, আমরা উপরে লিখে দিলাম 1। দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এবার আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন এই যে নিচে 4 রয়েছে 3টি, এই 3টি থেকে কিন্তু একটি 4কে আমরা কমন নিলাম, তাই না? আচ্ছা এরপর উপরে বলা হয়েছে কি 4 বিয়োগ 2 বিয়োগ 1, অর্থাৎ আমাদের কিন্তু এখানে বিয়োগ করতে বলা হয়েছে, সব জায়গাতে বিয়োগ করতে বলা হয়েছে, তাই না? 4 থেকে যদি প্রথমে এই 2কে বিয়োগ করি তাহলে আর থাকে হচ্ছে আমাদের 2, তাই না? 4 থেকে 2 চলে গেলে কিন্তু থাকে আরও 2। এবার এই 2 থেকে যদি আরও 1কে বিয়োগ করি, দেখো এখানেও কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে, 2 থেকে 1কে বিয়োগ করলে কিন্তু থাকে আমাদের আর শুধুমাত্র 1। এই 1কেই কিন্তু আমরা উপরে লিখে দিলাম, তাহলে হয়ে গেল 4-এর 1। তাহলে এইভাবে করে কিন্তু আমরা যোগ অঙ্ক এবং বিয়োগ অঙ্কগুলোকে খুবই সহজে সমাধান করতে পারি। আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।